যাচ্ছে কিনা। হতে পারে যে তিনি বিএনপির রোডম্যাপ ঘোষণার দাবি মেনে নেবেন এবং নির্বাচনের একটা রোডম্যাপ তিনি দিবেন। আর সেটা যদি না হয় তাহলে তিনি এই বৈঠকের পরেই হয়তো সিদ্ধান্ত নেবেন যে তিনি পদত্যাগ করবেন এবং দেশে স্বল্পকালীন সময়ের জন্য একটা নির্বাচনকালীন সরকার আসবে যারা ৩ মাসের মধ্যে একটা নির্বাচন পরিচালনা করবে। আমার হিসেবে ডক্টর ইউনূসের পদত্যাগ করা উচিত এবং নির্বাচনকালীন সরকারের অধীনে যত দ্রুত সম্ভব একটা পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করা উচিত বাংলাদেশকে। সেটা যদি না হয় নিশ্চয়ই ওই আস্থার জায়গাটুকু এই ২রা জুনের বৈঠকে হয়তো নির্মিত হবে যে না, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, তিনি বরং দায়িত্বে থেকেই তার উপদেষ্টা পরিষদের মধ্য দিয়েই একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। দুই দিকের যে কোনো একটা দিকে তাকে যেতে হবে, হয় পদত্যাগ করতে হবে, না হলে তাকে রোডম্যাপের দিকে যেতে হবে। কেন যেতে হবে? কারণ যত দ্রুত সম্ভব আমাদের বাংলাদেশকে সিস্টেমে প্রবেশ করাতে হবে, পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করাতে হবে। কেন আমি এই আলোচনা করছি? আগেকার দিনে আপনারা রাজা বাদশারা যারা ছিল, যারা ভূমি নিয়ন্ত্রণ করত, যারা নগর নিয়ন্ত্রণ করত, বহিঃশত্রু এবং অভ্যন্তরীণ শত্রু কিভাবে নিয়ন্ত্রণ করত, পুরাতন সিনেমা দেখলে একটু আপনাদের ধারণা হবে। যারা বিশাল বিশাল প্রাচীর নির্মাণ করত, যেমন চীনের যে প্রাচীর আপনারা দেখছেন, এই ধরনের প্রাচীর ইউরোপের বহুত নগর রাষ্ট্র ব্যবস্থাপনায় আছে। যেই নগর রাষ্ট্র প্রাচীর দিয়ে ঢেকে রাখা হইতো যেন বহিঃশত্রু আক্রমণ না করে, এবং এই প্রাচীরের বড় গেট থাকতো, প্রবেশদ্বার থাকতো। কেননা এই নগরে প্রবেশ করার জন্য আপনাকে অরক্ষিত যদি থাকে, নগর যদি অরক্ষিত থাকে, তাহলে বহিঃশত্রু ঢুকে পড়বে এবং এই নগর দখল করে নিবে। এজন্য বড় বড় গেট থাকতো, গেটটাকে বলে প্রবেশদ্বার। তো এখন তো আর পুরাতন স্টাইলে দেশ চলবে না, অর্থাৎ নগরে বসবাসকৃত জনসাধারণের নিরাপত্তার জন্য যেই কাঠামো, পরিচালনা কাঠামো, সেটাকেই রাষ্ট্র হিসেবে ধারণা করা হতো। সেই নগর রাষ্ট্রের ভাবনা তো এখন আর নেই। নগর রাষ্ট্রের পরিবর্তে এখন হয়েছে সীমান্ত রাষ্ট্রের ভাবনা, অর্থাৎ আমার দেশের সীমান্ত আছে, ম্যাপ আছে, সেই ম্যাপটা আমার রাষ্ট্র, এবং এই রাষ্ট্র পরিচালনার জন্য এখন আর ওই যে নির্দিষ্ট কোনো রাজপ্রাসাদ নেই কিংবা রাজার বসবাস কেন্দ্র নেই যেটাকে আমার প্রবেশদ্বার দিয়ে ঢেকে রাখতে হবে। বর্তমান ব্যবস্থায় আমরা কিভাবে অশুভ শক্তি, বহির্শক্তি থেকে রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করি আপনাকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমি ধরে নেই যে গ্রামে আপনার একটি বহুতল সুন্দর একটা বাড়ি আছে, এই বাড়ির ভিতরে অনেক লোকজন বসবাস করে, আপনার ৫১বর্তী পরিবার বসবাস করে। সেই ৫১বর্তী পরিবার যদি আপনার নাগরিক হয়, তাহলে ওই যে প্রাচীর দিয়ে ঘিরে রাখা, বড় গেট দিয়ে ঘিরে রাখা জায়গাটাই আপনার রাষ্ট্র। তো সেই ৫১বর্তী পরিবারের যিনি নিয়ন্ত্রক ছিলেন কিংবা যারা কেয়ারটেকার ছিলেন, এই বাড়ি যারা কেয়ারটেকার ছিলেন, সেই কেয়ারটেকারের নানান রকম অসুবিধা কিংবা তার স্খলন কিংবা তার দুর্নীতি সবকিছুর কারণে আপনি এই কেয়ারটেকারটাকে, অর্থাৎ প্রাচীর দিয়ে আটকে রাখা বড় গেটের ভিতরে বসবাস করা আপনার যেই বাড়ি দেখাশোনা করার কেয়ারটেকার, সেই কেয়ারটেকারটা পালিয়ে গিয়েছে এবং এই গেট খোলা আছে, উন্মুক্ত আছে। তো আপনি ভাবছেন যে বাড়ির ভিতরে আসলে আমার রং চং করতে হবে, যেহেতু পুরাতন কেয়ারটেকার পালিয়ে গিয়েছে, আমার দরজা জানালা ঠিক করতে হবে, আমার নানান রকম কাজ ঠিক করতে হবে, এবং এই কেয়ারটেকারকে কিভাবে জবাবদিহিতার মধ্যে আনা যায়, সে যেন রাত্রে না ঘুমিয়ে থাকে, সে যেন অতর্কিত কাউকে গুলি না চালায়, এই ধরনের একটা কেয়ারটেকার আমাদের দরকার। তো সেটা দরকার বলে আপনি, কেয়ারটেকার তো পালিয়ে গিয়েছে, আপনি একজনকে এনে বসিয়ে দিলেন যে না ঠিক আছে, তুমি আপাতত দেখো, আপনার গেট উন্মুক্ত, আপনার গেট বন্ধ, এটাকে কি বলে, গেট সব ভাঙা। এখন এই অবস্থায় আপনি আপনার বাড়ির রং চংটা খুব বেশি গুরুত্বপূর্ণ না ৫১বর্তী পরিবার যারা এই প্রাচীরের মধ্যে বসবাস করে তাদের সুরক্ষা, সর্বোপরি আপনার এই ভিটার নিয়ন্ত্রণটা যেন আপনাদের মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, সেটাই আপনার প্রাধান্য হওয়া উচিত। কেন আমি এই গল্প বলছি? দেখুন, দেশে একটা দ্রুত পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করা উচিত বলে আমি মনে করি।